হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানোই একটি সভ্য গণতান্ত্রিক পথ বলে মনে করে বিএনপি। দলীয় স্বার্থ বাস্তবায়ন করা কোনো সরকারের কাজ নয় বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা জানান তিনি। বলেন, ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী যেন দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, সেজন্য রাজপথে সকলকে সঙ্গে নিয়ে বিএনপি সচেষ্ট থাকবে। তিনি জানান, শুধুমাত্র আইনের শাসনই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। একই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীত ভুলে গিয়ে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল দেশ গড়তে চায় বিএনপি। সংখ্যালঘু সুরক্ষা আইন সহ বেশ কিছু দাবি বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে দলটির পাশে থাকতে আহ্বান জানান তিনি। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। আমরা সবাই এই বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমাদের এই মানুষগুলো যারা ভূখণ্ডে বাস করি তাদের বাস করবার উপযোগী একটা দেশে রূপান্তরিত করতে চাই। ভারতে বসে আওয়ামী লীগের 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি দেয়া পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রের পুনর্বাসন চায় না। তারা শুরু থেকে শেষ পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য কোনো কাজ করেনি। এ সময় নির্বাচন কমিশনকে 30 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান তিনি। কয়েকটি রাজনৈতিক দল নিজেরাই জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায়, অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। তিনি বলেন, কথায় কথায় রাস্তায় নামছে তারা, বৃহত্তর দল রাজপথে নামলে হতে পারে সংঘর্ষ। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, জুলাই সনদ নিয়ে আলোচনার আহ্বানে সাড়া দেয়নি বিএনপি। প্রেস সচিব বলেন, দলগুলো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দ্রুত সিদ্ধান্ত জানাবে সরকার। নির্বাচন ঘিরে নতুন সংগঠন ট্রেস আয়োজিত এক সেমিনারে তারা এসব কথা বলেন। নির্বাচনে রাজনৈতিক দলগুলো ইশতেহার দিলেও বাস্তবায়ন খুব কম। কে কতটা পূরণ করলো তা নিয়েও নেই জবাবদিহিতা। সামনে নির্বাচনে জনগণের প্রত্যাশা ও দলীয় ইশতেহার নিয়ে সেমিনারের আয়োজন করে নতুন সংগঠন ট্রেস। সেটা কিভাবে রাজনৈতিক দলগুলোর ইশতেহার। রাজধানীর এক হোটেলে আয়োজিত আলোচনায় উঠে আসে বর্তমানে মাঠের দুই গুরুত্বপূর্ণ ইস্যু, জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গ। সিপিবি বলছে, কয়েক মাস বাকি, তবু ভোট নিয়ে কাটেনি অনিশ্চয়তা। কোনো কিছু চাপিয়ে দেয়া হচ্ছে না বলে দাবি জামায়াত ইসলামের। তাদের দাবি, প্রেসারের আন্দোলন নয়, জনমত তৈরি করছে জামাত। নিজেরা দায়িত্বশীল আচরণ করি, কথা বলি, বিতর্ক থাকবে, আলাপ আলোচনা থাকবে, কিন্তু এটা কিন্তু মাঠের হাসিনার আমলের মতন মাঠ দখলের প্রতিযোগিতা করে বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধান করতে পারবো না। বাস্তবায়ন প্রক্রিয়াটার উপর স্বাক্ষরও হয়নি, জুলাই চার্টারও হয়নি, এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি। আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেসার গরুবিজের কাজ করছি না। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, তা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত এক মতে আসার আহ্বান জানান তিনি। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে, তো এটা খুব দ্রুতই হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সংবিধানে জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। বলেন, ঐকমত্য কমিশনে মীমাংসিত ইস্যুর বাইরে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে রাজপথে নেমেছে কয়েকটি দল। এখন আমার মনে হচ্ছে আমরা কিছু কিছু রাজনৈতিক দল নিজেরা মালিক হয়ে যেতে চাচ্ছি, যে আমরা এই সিদ্ধান্ত আমাদের এই কনসেনসাস অথবা কনসেনসাসের বাইরে গিয়েও জোর করে আদায় করার চেষ্টা করছি। এটা হচ্ছে এক নাম্বার। ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। The chapter is closed.
এর বাইরে যদি আপনারা কিছু করতে চান, আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন। বলেন, জুলাই আন্দোলন কারো একক কর্তৃত্বের বিষয় নয়, যা দলের ঐক্যমত্যে হয়নি তা নিয়ে জনগণের মতামত নেওয়া হবে বলে জানান বিএনপির এই শীর্ষ নেতা। যতটুকু কনসেনসাস হয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচিতে কোনো কার্যক্রম হতে দেবে না পুলিশ। সদর দফতর জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর আছে পুলিশ। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রায় প্রতিদিনই নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে জানায় ডিএমপি। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। বেশ কয়েক মাস ধরেই অলিগলি রাস্তায় দেখা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। নাক মুখ থেকে কোনো রকম মিছিল করে কয়েক মিনিটের মধ্যে লাপাত্তা হয়ে যাচ্ছে সমর্থকরা। 13 নভেম্বর জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন রাজধানীতে লকডাউনের ডাক দিয়েছে দলটির পলাতক নেতারা। গোয়েন্দা সূত্র বলছে 13 নভেম্বর ঢাকার অন্তত 5টি স্থানে নাশকতা চালাতে পারে দলটি। আগের রাত থেকেই রাজধানী এবং আশপাশে জড়ো হয়ে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা তাদের। তাই দিনটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্কতা পরিকল্পনা করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে, এরকম যে কোনো পরিস্থিতি যখন আমরা আগাম খবর পাই, আমরা এই বিষয়ে কঠোর আমরা গোয়েন্দা নজরদারি থাকে এবং ওই সময় যে ধরনের ব্যবস্থা হতে পারে বা নেওয়া প্রয়োজন আমরা সাথে সাথে সেই অ্যাকশনে যাই। এদিকে আতঙ্ক তৈরি করতে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে দলটি, আর মিছিল থেকে গ্রেপ্তারও করা হচ্ছে বেশ কয়েকজনকে। ডিএমপি বলছে কার্যক্রম নিষিদ্ধ দলটির যে কোনো অপতৎপরতা রুখে দেবেন তারা। 13 নভেম্বর তারা ঢাকায় একটা লকডাউন করা বা এরকম কিছু পরিকল্পনা করছে, এগুলো আমাদের নজরে এসেছে। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে এরকম কোনো তৎপরতা যেন না হয় সে ব্যাপারে আমরা আমাদের পূর্ব প্রস্তুতি নিয়েছি। গেল 10 মাসে নগরে ঝটিকা মিছিল করার অপরাধে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনের 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ডিএমপি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎ বন্ধের যে হুমকি দিয়েছে তা মোকাবেলায় এখনো করণীয় নির্ধারণ করতে পারেনি সরকার। বিদ্যুৎ বিভাগ বলছে দ্রুতই সব দিক বিবেচনা করে এ নিয়ে অবস্থান জানাবে বাংলাদেশ। 496 মিলিয়ন মার্কিন ডলার পাওনা দাবি করে 1 সপ্তাহের মধ্যে তা পরিশোধের আলটিমেটাম দিয়েছে আদানি গ্রুপ। যদিও এই পাওনার বড় একটি অংশকে আগে থেকেই বিরোধপূর্ণ বলে আসছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে আদানির সাথে সই হওয়া চুক্তি অসম, দেশের স্বার্থবিরোধী। অন্তর্বর্তী সরকার এখনও এটি বাতিল না করায় প্রশ্ন তুলেছে ক্যাব। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতের ঝাড়খণ্ডে স্থাপিত আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট 800 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট এখানে। 2023 সালের জুন থেকে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ আসে বাংলাদেশে। চুক্তি অনুযায়ী ইউনিট প্রতি প্রায় 15 টাকা করে দাম পরিশোধ করতে হয় বাংলাদেশকে। পিডিবি বলছে কয়লার দাম প্রতি টনে $10-12 বেশি ধরছে আদানি। এই আপত্তির কথা জানানো হলেও সেটি এখনো মীমাংসা করতে পারেনি দুপক্ষ। এরই মধ্যে 31 অক্টোবর 10 নভেম্বরের মধ্যে প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার বকেয়া দাবি করে তা পরিশোধের আলটিমেটাম দেয় ভারতীয় কোম্পানিটি। তা না হলে 11 নভেম্বর থেকে সরবরাহ বন্ধেরও হুমকি দিয়েছে তারা। আদানি পাওয়ারের এই চিঠি নিয়ে এখনো নিজেদের অবস্থান পরিষ্কার করেনি পিডিবি। সব দিক খতিয়ে দেখেই বাংলাদেশের অবস্থান জানানো হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আদানি নিয়ে ভাই আমরা একটু অফিসিয়াল ওয়ার্ক করতেছি, যখন কিছু বলার মতো হবে বলবো। এই মতো রাইট নাও আমরা একটু নিজেরা আগে আলাপ আলোচনা করতেছি, নিজেরা ওয়ার্ক করতেছি, তো তার আগে এই মুহূর্তে কিছু করতে চাই না। আদানির ওইটা নিয়ে স্যার কিছু ঠিকঠাক করতে পারলেন? মানে আমরা পেমেন্ট করব নাকি বিকল্প করব না আদালতে যাব? এখনো সিদ্ধান্ত হচ্ছে গেল সরকারের সময় সই হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তিগুলো পর্যালোচনা করতে কাজ করছে একটি কমিটি। সেখানেও প্রাথমিকভাবে আদানির সাথে চুক্তিতে নানা অনিয়ম ধরা পড়েছে। এ অবস্থায় 5 আগস্টের অভ্যুত্থানের পরও এখন এই চুক্তি বাতিল না হয় ক্ষুব্ধ ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। জনগণের জ্বালানি অধিকার খর্ব করেছে সরকার নিজে, সুতরাং সরকার কি করেছে
সরকার আগে সরকারি সমস্ত কর্মকাণ্ড করেছে, যে সরকার কি করছে, যেটা কাপড় সমাধান হওয়া সরকার, সেটা 1 বছরের লোক পার হয়ে গেছে, 1.5 বছর পার হয়ে গেছে, সরকার কিছুই করতে পারে। জনস্বার্থে ক্যাপ নিয়ে মামলা দায়ের করতে হবে, অথবা অন্য কেউ জনস্বার্থে দেশের যে কোনো নাগরিক আদালতে করে বাতিল হতে পারে, এবং এটাই বাতিল করা জনস্বার্থে, দেশের স্বার্থে এটা জরুরি। ধারণা 11 নভেম্বরের আগেই আদানি পাওয়ারকে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল থেকে সারা দেশে সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা করেছেন শিক্ষকরা। এর আগে রাজধানীর শাহবাগে 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে অবস্থানরত শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিকেলে অবস্থানরত শিক্ষকরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের উপর সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন শিক্ষক আহত হন। শিক্ষকরা বলছেন তাদের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিনা উস্কানিতে যেসব পুলিশ হামলা করেছে তাদের চিহ্নিত করে বিচারের দাবি জানান অবস্থানরতরা। দাবি না মানা হলে প্রাথমিক শিক্ষা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। অবস্থানরতরা আরও জানান কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন তারা। এর আগ পর্যন্ত শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। এর আগে 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে কলম বিসর্জন কর্মসূচির ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। আমাদের এক দফা এক দাবি, আমরা 10ম গ্রেড চাই, কারণ আমরা মাস্টার্সে পাস ভাবে ওনারা সাউন্ড গার্ড নিক্ষেপ করছে এবং লাঠিচার্জ, টিয়ার গ্যাস সহ জল কামান সহ আমরা পড়ে গেছি। আমরা কয়েকজন এখানে আহত অবস্থা পড়ে গেছি। আমরা তো টিচার, আমরা ন্যায্য দাবির জন্য আসছি। কেন আমাকে এখন মারলো, কেন আমাদের সাধারণ শিক্ষকদের আহত করছে, কেন রক্ত ঝরালো রাজপথে? 10ম গ্রেড পাওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের আমরা সহকারী শিক্ষক, আমাদের ছেলে মেয়েদের আমরা খুব কষ্টে আছি, কারণ এই বেতন আমরা কোনোদিন চলতে পারি না। দর্শক, আহত শিক্ষকদের খবর জানবো আমাদের সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, আহত শিক্ষকদের কি অবস্থা দেখছেন, শিক্ষক নেতারা কি বলছেন? প্রথম বিষয় হচ্ছে আহত শিক্ষকরা তো রয়েছেন হাসপাতালে, আমি রয়েছে তাদের যে কর্মসূচি যেখানে চলছে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে। তবে আমরা হাসপাতাল থেকে সবশেষ যে তথ্যটুকু জেনেছি, শতাধিক শিক্ষক এরই মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। সেখানে আমাদের যে সহকর্মী রয়েছেন তার মাধ্যমে এই খবরটি আমরা জেনেছি। তবে শহীদ মিনারে এই মুহূর্তে কয়েকশো শিক্ষক, যদিও খুব গুছিয়ে তারা রয়েছেন ব্যাপারটি সেরকম নয়, বরং আশপাশ মিলিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই মুহূর্তে শহীদ মিনারের যে বেদি সেখানে দফায় দফায় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন। তাদের যেই কর্মসূচি যেটি ঘোষণা করেছেন কর্মবিরতির, সেটি বারবার করে তারা পুনরাবৃত্তি করছেন। একই সঙ্গে সারা দেশে যে সমস্ত স্কুলের যে সমস্ত শিক্ষকরা এখনও আন্দোলনে যোগ দেননি তারা যেন আন্দোলনে আসেন, সেই ঘোষণা তারা বারবার করে দিচ্ছেন। শহীদ মিনারে তারা অবস্থান করবেন সেটি বিকেলবেলা থেকেই তারা বলছেন, এবং তার সেই লক্ষণ কিংবা তাদের যে থাকার যে প্রস্তুতি সেটি আমরা সবার মাঝে দেখতে পাচ্ছি। এবং যারা এখানে এসেছেন দেশের বিভিন্ন জেলা থেকে, অনেকেই আসলে প্রস্তুতি ছাড়াই এসেছিলেন, যেহেতু আজকের দিনে শুধুমাত্র অবস্থান কর্মসূচিতে ছিল, সেইভাবে করে প্রস্তুতি নিয়ে তারা এসেছিলেন। আমরা শহীদ মিনারের সামনের অংশে দেখেছি বিভিন্ন পরিবহন ব্যবহার করে, বিভিন্ন গাড়ি ভাড়া করে, বাস ভাড়া করে তারা সেখানে এই শহীদ মিনারে তারা কর্মসূচি পালন করতে এসেছিলেন। তবে এখন যেহেতু থাকার সিদ্ধান্ত হয়েছে, বেশিরভাগ শিক্ষক এরকম অপ্রস্তুত অবস্থাতেই তারা আসলে এখন থাকার প্রস্তুতি নিতে শুরু করেছেন। একই সঙ্গে যারা এখনো বিভিন্ন স্কুলে রয়েছেন, দায়িত্ব পালন করছেন, তাদেরকে এর মধ্যে বার্তা দেওয়া হয়েছে যেন কোনোভাবেই স্কুল খোলা থাকবে কিন্তু তারা কোনোভাবেই শিক্ষকতা করবেন না, কিংবা কোনো ক্লাসরুমে কোনো পাঠদানের মতো কার্যক্রম তারা চালাবেন না। শহীদ মিনারে এখনও শত শত শিক্ষক রয়েছেন, এবং একটু আগে আমরা দেখেছিলাম যে এনসিপির শ্রমিক উইংয়ের কয়েকজন নেতা সংহতি প্রকাশ করতে এই শিক্ষকদের এই কর্মসূচিতে তারা যোগ দিয়েছেন। তবে একটি বিষয় তারা আলাদা করে বলছেন যে এই যে ন্যাক্কারজনক আজকের যে ঘটনা, সেই ঘটনায় তারা সুষ্ঠু বিচার দাবি করেছেন। একই সঙ্গে যে সমস্ত অতি উৎসাহী তারা যেমনটি বলছিলেন যে বিনা উস্কানিতে এই হামলাটি করা হয়েছে পুলিশের তরফ থেকে, বিশেষ করে বাড়তি বল প্রয়োগের যে ব্যাপারটি, জলকামান নিক্ষেপ করা, টিয়ারশেল নিক্ষেপ করা, একই সঙ্গে সাউন্ড গ্রেনেড, এই সমস্ত যেই ব্যবস্থা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে সেই বিষয়গুলোর তারা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে যে সমস্ত পুলিশ সদস্য এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তিও দাবি করেছেন এই শিক্ষক নেতাদের তরফ থেকে। একই সঙ্গে একটি বিষয় বলা হয়েছে, বেশ কয়েকজন শিক্ষককে আটক করা হয়েছে, তাদেরকে শাহবাগ থানায় রাখা হয়েছে। এমনটি কিন্তু একটু আগেই এই যে চলমান যে কর্মসূচি সেখান থেকে বলা হচ্ছিল।
শিক্ষক নেতারা বলছিলেন এখানে, এবং সেই যে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়া, ছেড়ে দেওয়ার যে ব্যাপারটি সেই দাবির কথাও তারা বলছেন। সব মিলিয়ে শহীদ মিনারের এখনকার যেই পরিস্থিতি সেটি হচ্ছে শিক্ষকদের যেই অবস্থান, তাদের যে 3 দফা দাবি, 10ম গ্রেড তাদের সেই প্রধানতম দাবি, যে 10ম গ্রেডের সেই বাস্তবায়ন, একই সঙ্গে বাকি আরও যে 2টি দাবি রয়েছে সেই সমস্ত দাবি পুরোপুরিভাবে বাস্তবায়ন কিংবা সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই লাগাতার কর্মসূচি, অবস্থান কর্মসূচি তারা শহীদ মিনারে চালিয়ে যাবেন। একই সঙ্গে সারা দেশে যত প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে তাদের যে কর্মবিরতির ঘোষণা তারা দিয়েছেন সেই কর্মসূচিতে আগামীকাল থেকে তারা সেটি পালন করবেন। তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গুদামে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা, পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘন ধোঁয়ায় আচ্ছন্ন টঙ্গীর মিলগেট এলাকা। টিনশেড তুলার গুদামে হঠাৎ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ভীতি ছড়ায় পাশের ভবনে থাকা গার্মেন্টস কর্মীদের মাঝেও, পরে নিরাপদে সরিয়ে নেওয়া হয় তাদের। মিলগেট কোঅপারেটিভ সোসাইটি মার্কেটে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয়রা জানায় গুদামে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন তারা, পরে টঙ্গী সহ আশপাশের ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। খবর পেয়ে সিটি কর্পোরেশনের কয়েকটি পানির গাড়ি ফায়ার সার্ভিসকে সহায়তা করে। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রাস্তার দুই পাশে ট্রাকগুলোর কারণে ফায়ার সার্ভিস জামে পড়ে যায়, এই কারণে আপনার মূলত দেরি হয়। কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, ফায়ার সার্ভিস আসা যাওয়া যে সুবিধাগুলি করে দেওয়ার জন্য। ফায়ার সার্ভিস যখন জানিয়েছে যে সিটি কর্পোরেশনকে এখানে পানির সংকট, তৎক্ষণাৎই আমরা আমাদের 3টা ফায়ার সার্ভিসকে সাপোর্ট দেওয়ার জন্য ওয়াটার বোজার নিয়ে এবং 50 জন শ্রমিক নিয়ে আমরা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতেছি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা যখন সংবাদ পাই তখন টঙ্গী ফায়ার স্টেশন থেকে 3টা ইউনিট আসে। উত্তর এবং পূর্ব পাশে আগুনটা থাকার কারণে প্রথম তারা ফায়ার ফাইটিং শুরু করে। পাশে ছিল ছয়তলা গার্মেন্টস, যাতে গার্মেন্টসের ছড়ানোর সাবজন্য ব্যারিকেড দেওয়া হয়। পরবর্তীতে পশ্চিম পাশ, দক্ষিণ পাশ সব দিকে ব্যারিকেড দেওয়া হয়। উত্তরাধিকার 2টা গাড়ি আসে, 2টা ইউনিট, এবং গাজীপুর থেকে 2টা ইউনিট আসে। গুদামটিতে অন্তত কয়েক কোটি টাকার মালামাল ছিল বলে দাবি কর্তৃপক্ষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ইসিতে দল নিবন্ধনের দাবিতে আমরণ অনশনের 100 ঘণ্টা পার করলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। প্রতিষ্ঠানটিকে প্রতারক উল্লেখ করার পর তার বর্তমান দাবি কমিশনের সাথে এ নিয়ে সরাসরি আলোচনার। আইনি লড়াইয়ে সময়ক্ষেপণের শঙ্কা প্রকাশ করে তারেক দাবি করেন দল নিবন্ধনের মূল নিয়ন্ত্রণ কমিশনের হাতেই। তবে বিশেষজ্ঞরা বলছেন আবেগ দিয়ে নয়, বরং বিধিমালা অনুসরণ করেই দল নিবন্ধন দিতে হবে কমিশনকে। 108টি তো আমি তথ্য দিয়েছি আমার। শুক্রবার রাত 11টা নির্বাচন ভবনের মূল ফটকের সামনে তখনও মানুষের জটলা। ততক্ষণে পেরিয়ে গেছে আমরণ অনশনের 80 ঘন্টা। এখানে অনশনে বসার কারণ হলো ওদের সাথে কথা বলতে চাই। ওরা তো এসে দেখবে নাড়াচাড়া করে এগুলো যে সঠিক আছে কিনা, দেখতে চায় না। নির্বাচন কমিশন নিবন্ধন না দেয়ায় দলের দুরবস্থার কথা জানালেন তারেক রহমান। একই সাথে তার প্রশ্ন, দল হয়ে না থাকলে অন্তর্বর্তী সরকার কেন বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেই দলকে আমন্ত্রণ জানাতো। জুলাই সনদ স্বাক্ষরের সময় একবারে সিরিয়ালে প্রথমে যায় লেখা আমজনতার দল। তাহলে আমি যদি দলই না হই, আমাকে এত জায়গায় অন্তর্ভুক্ত করলেন কেন? আমাদের সঙ্গে অনেকে রাজনীতি করছে, এখন তারা মনে করতেছে আমাদেরটা লস প্রজেক্ট, এনসিপি দিতে যাইতে হবে। চলে গেছে, আমি ঠেকাতে পারি নাই। শনিবার সকালে দেখা গেল নির্বাচন ভবনের মূল ফটকের সামনেই ঘুমাচ্ছেন আমজনতার তারেক। ঘুম ভাঙতে তার কাছে প্রশ্ন, আদালতের কাছে না গিয়ে ইসির সামনে আমরণ অনশন কেন? সামগ্রিকভাবে আমার কাছে মনে হচ্ছে চাবিটা এদের হাতে, আদালতের হাতেও না। আবেগী হইয়া তারা দিয়ে দিল, এরকম না। আমি ডকুমেন্টস নিয়ে বসছি এখানে। দলটিকে নিবন্ধন না দেওয়ার কারণ ব্যাখ্যা করে গত বুধবার নির্বাচন কমিশন একটি চিঠি দিয়েছে। তাতে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 90 শর্তাবলী সঠিকভাবে পালন না করা, 2/3 প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তরের বাড়ি ভাড়ার রসিদ, চুক্তিপত্র বা মালিকানা দলিল সংযুক্ত না করা এবং দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল না করা সহ বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে।
তবে আমজনতার দলের সদস্য সচিবের মন্তব্য, কমিশনের এমন চিঠি দেয়া প্রতারণামূলক। আমি বললাম নাম বদলালে আপনারা নিবন্ধন দেবেন? হ্যাঁ হ্যাঁ দেবো, টেনশন করেন না। তখন নামটা বদলাই নিয়ে ওদেরকে ডকুমেন্টসগুলো দিলাম, তখন আবার আরেক কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এ ব্যাপারে শর্তযুক্ত দল নিবন্ধনের পরামর্শ দেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে দল নিবন্ধনের ব্যাপারটিও উঠে আসতে পারত বলে মন্তব্য তার। নির্বাচন কমিশনে আমলারা থাকে তো, ইন্ডিপেন্ডেন্ট যে একটা জাজমেন্ট, এই জাজমেন্টটা তারা করতে চায় না, আইনে যা আছে তাই চালিয়ে দিতে চায়। তো নির্বাচনের উপরে একটা কমিশন ছিল, সেখানে তারা এই প্রস্তাবগুলো রাখতে পারতেন, যারা এখন রেজিস্ট্রেশনের জন্য দৌড়াদৌড়ি করছেন। তবে আবেগ দিয়ে দল নিবন্ধন হয় না বলেও মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের। জানান, এসব ক্ষেত্রে দল নিবন্ধন সংক্রান্ত আইনটি যে অযৌক্তিক তা প্রমাণের বিকল্প নেই। প্রতিষ্ঠান সবসময় চলে রুলস মেনে, প্রতিষ্ঠান তো ব্যক্তিগত আবেগ দেয়া চলবে না। আর এই ধরনের কেসে আপনি প্রমাণ করতে হবে যে আইনটা অযৌক্তিক। আপনি না প্রমাণ করে তো সেটা আপনি অনশন করে বদলাইতে পারবেন। দুপুর 1টায় পূর্ণ হয় আমরণ অনশনের 100 ঘন্টা। তার আগে মঙ্গলবার বিকেল থেকে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। 100টা ঘন্টা হয়ে গেল, আমরা নির্বাচনে অংশ নিতে চাই, আমাদের সেই সুযোগটা নষ্ট করবেন না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর টিটিপাড়ায় নির্মিত 6 লেনের রেলওয়ে আন্ডারপাসের উদ্বোধন হলো আজ সকালে। আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। উদ্বোধনের পর উচ্ছ্বসিত এলাকাবাসী, চলাচলকারী যাত্রী, চালক ও পথচারীরা। সুফল ভোগের পাশাপাশি ব্যবহারে যত্নশীল হওয়ার তাগিদ সাধারণ মানুষের। টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চলাচল। ফলে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এবং কর্মঘণ্টা নষ্ট হওয়ার অবসান হলো। আন্ডারপাসটির নিচ দিয়ে 6 লেনের রাস্তার মধ্যে 4 লেনে চলবে যান্ত্রিক যানবাহন। দোতলা বাস সহ চলতে পারবে সব ধরনের যানবাহন। আর দুপাশে রিক্সা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। এখন থেকে উপরে রেল আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীনভাবে চলাচল করবে। আগে তো অনেক যানজট ছিল এবং রাস্তাটা এত খারাপ ছিল, রাস্তা ঘুরে যেতেই তো ভাড়া বেশি লাগতো। ট্রেন আসলে ওখানে ফালাইতো, গেট ফালাইতো, গেটে দাঁড়িয়ে থাকতে হইতো। আন্ডারপাস চালু হওয়ায় যার পরনায় খুশি এলাকাবাসী ও চলাচলকারী যাত্রী, চালক, পথচারীরা। অনেকেই ঘুরে ঘুরে দেখছেন, করছেন ভিডিও। রাস্তা যেভাবে সুন্দর হয়েছে, আমরা যেভাবে রাতে উপভোগ করি, এটা যাতে আমরা সবসময় উপভোগ করতে পারি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খুব ভালো লাগতেছে। আগে অনেক যানজট কষ্ট আসলে মানুষের। তবে রিক্সা লেনের ঢালাই মসৃণ নয় বলে অভিযোগ আছে। একই সাথে কমলাপুরের সড়কটির বেহাল দশা দূর করার দাবি অনেকের। এই জিনিসটা মানে একটু ভালো হইলে সুন্দর হইতো, ঝাঁকিটা কম লাগতো। ব্রিজ পার হওয়ার পরে একবার রাস্তা বিচ্ছিন্ন অবস্থা, ওই দিয়ে ঠিক করলে মোটামুটি ঠিক আছে চালানোর জন্য। দীর্ঘদিন ধরে এই আন্ডারপাসের কাজ চলমান থাকায় জনদুর্ভোগ নিয়ে দুঃখ প্রকাশের পাশাপাশি এর কারিগরি দিক তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক। বাংলাদেশে এটা একটা প্রথম আন্ডারপাস যেখানে একই সাথে যান্ত্রিক এবং অযান্ত্রিক এবং সেই সাথে পথচারীদের চলাচলের এখানে ব্যবস্থাপনা আছে। যার যার নির্ধারিত লেন আছে, সেটাতে তাদের নির্দিষ্ট গ্রেডিয়েন্ট ফলো করে যারা প্যাডেলবাহী যে যানবাহন যেটা আছে তারা সহজেই তারা চলাচল করতে পারবেন। ভবিষ্যতে আন্ডারপাসটি যেন মানহীন না হয়ে পড়ে, এজন্য এলাকাবাসী ও চলাচলকারী যাত্রী, চালক এবং পথচারীর সকলকেই সচেতন থাকার অনুরোধ করেন প্রকল্প সংশ্লিষ্টরা। আরসিসি কাজ করেছি, এরপরে বেস টাইপ কোর্সগুলো ফেলে পর্যায়ক্রমিকভাবে আমরা অ্যাসফল্টের কাজটা শেষ করেছি। যে লেন দিয়ে যে গাড়ি চালানোর কথা সেই লেন দিয়ে চললেই ভালো হয় এবং এই জিনিসটা যাতে সবাই মেনটেন্স করে চলে। এই আন্ডারপাসের নিচ দিয়ে অনেকগুলো ইউটিলিটি লাইন গেছে, ইউটিলিটি লাইনগুলো হস্তান্তর করতে অনেক সময় লাগছে। টিটিপাড়া আন্ডারপাস খুলে দেওয়ার মাধ্যমে অবসান হলো এই এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগের। সামান্য একটি রেল ক্রসিং পার হতে সময় লাগত 1 থেকে 2 ঘন্টা। সাধারণ মানুষ নির্দ্বিধায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এই আন্ডারপাসের জন্য, যদিও তারা বলছেন সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন এই সুন্দর স্থাপনাকে স্বাভাবিক রাখতে, সুন্দর রাখতে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণ কোরিয়ার সমুদ্র সীমায় মার্কিন রণতরী মোতায়েনে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিন্দা জানানো হয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক তৎপরতার। অভিযোগ করা হয় উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতেই যৌথ তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন সিউল। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত পরিদর্শন করেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। সেখানে উত্তর কোরিয়াকে চাপে রাখাই ওয়াশিংটন সিউল জোটের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রার্থীদের ভিসার নিয়ম। এখন থেকে ডায়াবেটিস বা হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকলে বাতিল হতে পারে ইমিগ্রেশন ভিসা প্রার্থীদের ভিসা। নাকচ হতে পারে এসব রোগীর গ্রিন কার্ডের আবেদনও। বৃহস্পতিবার নতুন এক নির্দেশনায় এই কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনসুলার অফিসে নির্দেশনাটি পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সেখানে বলা হয়েছে যেসব রোগীর চিকিৎসায় লক্ষ লক্ষ ডলার ব্যয়ের সম্ভাবনা রয়েছে তাদের যুক্তরাষ্ট্রের উপর সম্ভাব্য আর্থিক বোঝা হিসেবে বিবেচনা করা হবে। এতে হৃদরোগ ও ডায়াবেটিস ছাড়াও তালিকাভুক্ত করা হয়েছে শ্বাসযন্ত্রের সমস্যা, ক্যান্সার, মানসিক রোগ সহ নানা অসুস্থতা। নির্দেশনাটি সব ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হলেও ভিজিট ও স্টুডেন্ট ভিসায় তুলনামূলকভাবে কম থাকবে এর প্রভাব। প্রাথমিক শিক্ষকদের অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে পড়াশোনার বিঘ্নিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 13 থেকে 10ম গ্রেডে আসার কোনো সুযোগ নেই। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়, তবে তারা যেন 11তম গ্রেড পেতে পারেন সেজন্য সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সভায় শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক, সহশিক্ষা সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। 13 থেকে ওনারা 1 লাখ দিয়ে 10ম গ্রেডে যাবেন, যেখানে প্রধান শিক্ষকরা মাত্র 10ম গ্রেড পেয়েছেন। এটা যুক্তিসম্মত কিনা এটা আপনারা বিবেচনা করবেন। এবং আমি যতটুকু জানি যে প্রধান সহকারী শিক্ষকদের বেশিরভাগই মনে করেন যে এই দাবিটা যুক্তিসঙ্গত না। খাদ্যাভ্যাসের দ্রুত পরিবর্তন, জাঙ্ক ফুডে অভ্যস্ততা শিশু স্বাস্থ্যে নতুন ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন তারা। শনিবার বাংলাদেশ সোসাইটি অব পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন এর 6ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে চিকিৎসকরা জানান শিশুদের রোগ নির্ণয় ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। ৮৮ দিন বয়সী অবুঝ শিশু হাফসা কিয়ার মায়ের সান্ত্বনা বোঝে। লিভার জটিলতায় অসুস্থ শিশু হাফসাকে নিয়ে হাসপাতালে মায়ের দিনরাত লড়াই। কোমল দুটো হাত মমতায় আগলে রাখা। পাশের কেবিনেই অঘরে ঘুমাচ্ছে ছোট্ট শিশু দিন ইসলাম। তার শিউরে নির্ঘুম নানি। চিকিৎসকরা জানিয়েছেন এই বয়সে আলসারে আক্রান্ত শিশুটি ঠিক হতে পারে আস্তে আস্তে, অনেক দিন লাগবে। ও বড় হলে কথা বলতে একটু কম পারবে আস্তে আস্তে। বায়োপসি পরীক্ষার ভিতরে ধরা পড়ছিল ট্রনিক গ্যাস্ট্রিক, মানে পাকস্থলীতে আলসার। তো এতটুকু বাচ্চা নাকি পাকস্থলীতে আলসার এটা হওয়া সম্ভব না, ডাক্তার এটা বলছিল। শুধু বয়স্করাই নয়, প্রতি বছর গ্যাস্ট্রিক ও লিভারের রোগ নিয়ে অসংখ্য শিশু হাসপাতালে ভর্তি হয়। যদিও পৃথিবী জুড়ে এসব রোগের চিকিৎসায় এসেছে আমূল পরিবর্তন। শনিবার বাংলাদেশ মেডিকেলের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে 2 দিনব্যাপী শিশুদের গ্যাস্ট্রো, লিভার ও পুষ্টি বিষয়ক 6ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অংশ নেন 6 শতাধিক শিক্ষক, বিশেষজ্ঞ, চিকিৎসক ও শিক্ষার্থী। চিকিৎসকরা বলেন, সম্মেলনের মাধ্যমে শিশুদের হেপাটাইটিস, ডায়রিয়া সহ লিভারজনিত নানা জটিল রোগ প্রতিরোধে গবেষণা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তর ধারণা পাবেন। আমরা এখানে সব লেভেলের চিকিৎসক যারা সবাই অংশগ্রহণ করেছি, আমরা একদম মিড লেভেল থেকে প্রফেসর পর্যন্ত প্লাস ইন্টারন্যাশনাল স্পিকার এসেছেন। গ্যাস্ট্রোএন্টারোলজির প্রবলেমে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ভোগেন এবং এটার প্রপার ম্যানেজমেন্টটা পাওয়া খুবই জরুরি। আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন চিকিৎসা পদ্ধতি যেগুলো নতুনভাবে এসেছে বা বিভিন্ন ধরনের ওষুধ যেগুলো নতুনভাবে সংযোজন হয়েছে বা আপডেটেড ম্যানেজমেন্ট আছে সেগুলো আমরা জানতে পারি। বর্তমানে শিশুদের অপুষ্টি সংকট কিছুটা কমলেও খাদ্যাভ্যাসের দ্রুত পরিবর্তন, জাঙ্কফুড নির্ভরতা শিশু স্বাস্থ্যে নতুন ঝুঁকি তৈরি করছে বলে জানান বিশেষজ্ঞরা। It is not related always only the nutrition is matter. Matter is the lifestyle, matter is the health status, and oral health status should be focused because our parents, they do not know about the impact of oral health.
শিশুদের রোগ নির্ণয় ও গবেষণায় বাংলাদেশের যে সক্ষমতা তৈরি হয়েছে তা ধরে রাখতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি বলে জানান চিকিৎসকরা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাপের কামড়ের জন্য দেয়া অ্যান্টিভেনম দেশের সব উপজেলার হাসপাতালে পাঠাতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। হাইকোর্টের আদেশে আজ সকালে এই নির্দেশনা দেয়া হয়। এর আগে 18 আগস্ট সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 17 আগস্ট সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। সাতক্ষীরা 3 আসনে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। বিকেলে কালীগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা। এতে অংশ নেয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। তাদের দাবি, কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে আসনটিতে ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দিতে হবে, অন্যথায় লাগাতার আন্দোলন কর্মসূচি চলবে। দাবি পূরণ না হলে গণপদত্যাগের হুঁশিয়ারি দেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। আসনটিতে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে। এরপর থেকেই মনোনয়ন বঞ্চিত ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা বিক্ষোভ, সড়ক অবরোধ, মানববন্ধন করছেন। নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের জেরে এবার মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালো বিবাদমান দুপক্ষ। এতে ট্যাটাবিদ্ধ সহ 15 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার মাধবদীর চরাঞ্চল জিতরামপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, জিতরামপুরে খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় এবং আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় শহীদ মেম্বার ও চান মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত সোম ও মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হওয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আজ সকালে পুলিশ না থাকার সুযোগে মাইকে ঘোষণা দিয়ে টাটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হয় দুপক্ষের 15 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নতুন টেলিকম পলিসি ও খসড়া গাইডলাইনে স্থানীয় উদ্যোক্তাদের উপেক্ষা করা হয়েছে। এ খাতের ব্যবসা তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে। সেমিনারে এমন অভিযোগ করেন স্থানীয় উদ্যোক্তারা। ঘোষণা দেন দেশীয় পুঁজির স্বার্থ সুরক্ষায় আইনি পদক্ষেপ গ্রহণের। এছাড়া পলিসিতে গ্রাহক সেবার মান বৃদ্ধির চেয়ে রাজস্ব আয়ের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন প্রযুক্তিবিদরা। প্রস্তাবিত টেলিকম গাইডলাইন ও অধ্যাদেশ নিয়ে সকালে সেমিনারের আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি। কয়েকশো কোটি বা বিদেশি অপারেটর বেশি রাজস্ব দেয়, সেখানে কি আমাদের পলিসিটা হেরে থাকবে নাকি? আলোচনায় অংশ নিয়ে স্থানীয় উদ্যোক্তারা বলেন, নিয়ন্ত্রক সংস্থার খসড়া গাইডলাইন অনুমোদন পেলে বিপাকে পড়বেন স্থানীয় উদ্যোক্তারা, ঝুঁকিতে পড়বে বিনিয়োগ, বাড়বে সেবা প্রাপ্তির খরচ। নতুন নীতিমালায় বিদেশি মালিকানাধীন মোবাইল অপারেটরদের স্বার্থ রক্ষা করা হচ্ছে এমন অভিযোগ করেন তারা। প্রয়োজনে সকল দেশি উদ্যোক্তারা একযোগে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। 13 তারিখের পরে নীতিমালা যদি অনুমোদন হয় এবং দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ যদি সুরক্ষা না হয়, সকলকে আহ্বান করব যে আপনারা আইনের মাধ্যমে এটা মোকাবেলা করেন। নতুন নীতিমালায় বাড়বে লাইসেন্স ফি, বাড়বে ইন্টারনেট সেবার মূল্য, ট্রান্সমিশন নেটওয়ার্ক সেবা চলে যাবে বিদেশি কোম্পানির দখলে, বহুজাতিক কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়বে ব্যান্ডউইথের বাজার। গত 4 বছরে বাংলাদেশের টেলিকম সেক্টরে যা ইনভেস্টমেন্ট হয়েছে তার কত পার্সেন্ট দেশীয় এবং কত পার্সেন্ট বিদেশি? এর বিষয়ে তাকিয়ে দেখেন, গত 4 বছরে বিদেশি কোম্পানি কোনো ইনভেস্টমেন্ট করেনি, লিটারালি শূন্য ইনভেস্টমেন্ট। 5 আগস্টের পরে যে ইয়েটা ছিল, স্পিডটা ছিল, সেটা তো এইখানকার এই দেশি উদ্যোক্তাদের জন্যই ছিল, এটা তো বিদেশিদের জন্য ছিল না। আসলে আমরা এই জুলাই ইয়েটা উদ্বোধন তো এই জন্য করা হয়নি। আলোচকরা অভিযোগ করেন, নতুন নীতিমালায় বিটিআরসির স্বাধীনতাও খর্ব হবে, পরিণত হবে সুপারিশকারী সরকারি সংস্থায়, বাড়বে রাজনৈতিক প্রভাব। তারা এখানে বিদেশিদের কাছে যতটা দেওয়া যায় ততটা দিবেন এবং সেটা নির্লজ্জভাবে দিবেন। আপনি একটা কথা ভাবেন, যে খাতগুলো আমাদের লাভজনক ঠিক সেই খাতগুলোই তারা কিন্তু বিদেশি লোকদেরকে আনছেন একটার পর একটা। তারা কোনো রিস্ক নেবে না, এখান থেকে ক্রিমটা উঠাই নেবে। আমাদের যেখানে ফরেন ইনভেস্টমেন্ট দরকার
সেইখানে আমরা ফোকাস না করে যেখানে লোকাল ক্যাপাবিলিটি তৈরি হয়েছে সেটাকে আমরা নালিফাই করার চেষ্টা করছি উইথ দিস নিউ পলিসি। প্রযুক্তিবিদরা বলেন নতুন গাইডলাইন বাস্তবায়ন হলে ঝরে পড়বে ইন্টারনেট খাতের কয়েক হাজার স্থানীয় উদ্যোক্তা, বেকার হবে প্রায় 6 লাখের বেশি কর্মী। এটা প্রেসার ক্রিয়েট করবে যে আসলে করলে আমাদের দেশি উদ্যোক্তারা কোথায় যাব, এটা আপনাদের কাছে প্রশ্ন। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলের বিরুদ্ধে আরও একটি বড় পদক্ষেপ নিল তুরস্ক। গাজায় গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আঙ্কারা। নেতানিয়াহু ছাড়াও এই তালিকায় রয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভির, সেনাপ্রধান এবং নৌবাহিনী প্রধান সহ দেশটির 37 শীর্ষ কর্মকর্তার নাম। তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয় গাজায় গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন তারা। এছাড়া অবরুদ্ধ উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরে হামলার অভিযোগও করা হয়। দীর্ঘ 2 বছর ধরে গাজায় ইসরায়েলের চালানো নানা নৃশংসতার কথা তুলে ধরা হয় আঙ্কারার এক বিবৃতিতে। সুমুদ ফ্লোটিলা অভিযান থেকে ফিরে আসা ব্যক্তিদের সাক্ষ্য এবং ফরেনসিক প্রমাণও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মামলায়। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল। সকালে শুরু হওয়া এই কাউন্সিলে সারা দেশের বিভিন্ন জেলা, বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আগামীর নেতৃত্ব, নির্বাচন, সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা, নীতি নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর আমির ও ছারছিনা দরবার শরীফের পীর মুফতি শাহ আবু নসর নেসার উদ্দিন। আয়োজকরা জানান, অরাজনৈতিক ভাবধারায় শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণদের নেতৃত্বে এসে ইসলামী ভাবধারাকে সমুন্নত রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জিআর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের 125 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় স্কুল প্রাঙ্গণ থেকে একটি র্যালি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে গিয়ে শেষ হয়। আনন্দ র্যালি শেষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আগামী 14ই নভেম্বর 125 বছর পূর্তির মিলন মেলা সুন্দর ও সফলভাবে শেষ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে মিলন মেলায় যোগ দিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ ভাগাভাগি করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।